আসসালামু আলাইকুম। ডক্টর ইউনুস দেখছেন নাকি বাংলাদেশ সরকার ইন্ডিয়ান ঢেকি? অন্তর্বর্তীকালীন সরকারের পুরাটাই প্রথম দিন থেকেই অর্থাৎ 8 তারিখে, আগস্টের 8 তারিখে ওনারা শপথ নিয়েছিলেন এবং শেষ দিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকেই হোক বা যারা তাকে ক্ষমতায় আসীনে উপনীত করেছিলেন তাদের ইচ্ছা অনুযায়ী হোক অথবা বাংলাদেশের একটি জেএনজি যে তারুণ্যের একটি অভ্যুদয় ঘটল, তারুণ্যের যে একটি শক্তি এদেশে নূতনভাবে প্রদর্শিত হলো, তাদের তারুণ্যের যে জয় জয়কার বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ হলো সোনালী একটি অধ্যায়, সেটার পক্ষে রাখতেই হয়তো তিনি প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি কাজে ইন্ডিয়ার বিপক্ষে ছিলেন, ইন্ডিয়ার বিরুদ্ধে ছিলেন এবং ইন্ডিয়াকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তার সমস্ত কর্মকাণ্ড চালিয়ে গেছেন। কখনো কখনো হয়তো তিনি সেটাকে অতিমাত্রায় নিয়ে গেছেন এবং হয়তো ভিতর থেকেই কোনো রাগ অনুরাগ অভিমান থেকেই অনেকটা অনেকটা না, রাষ্ট্রীয় সিস্টেমেটিক্যালি পাকিস্তানের সাথে সম্পর্ক নূতন করে উত্তরণের চেষ্টা করেছেন বা উত্তরণ করেছেন বা ঘটিয়েছেন এবং সেটা বাস্তবায়ন করেও গেছেন তিনি। কিন্তু সেই জায়গা থেকে নির্বাচিত সরকার আসার মুহূর্ত থেকেই বর্তমান সরকার যেভাবে ভারতমুখী হয়ে উঠেছেন, ভারতগামী হয়ে উঠেছেন, সেই দিল্লির তর্জনের দিকে, দিল্লির চোখের ইশারার দিকে কিছুটা হলেও অবনত হয়ে পড়েছেন, আস্তে আস্তে প্রতীয়মান হচ্ছে সেটি। ভারতের সাথে বাংলাদেশের জনগণের একটি নারীর বন্ধন রয়ে গেছে, তাদের আত্মার সাথে আমাদের আত্মার একটি আত্মীয়তার সম্পর্ক রয়ে গেছে, তাদের হৃৎপিণ্ডের সাথে আমাদের হৃৎপিণ্ডেরও অনেক স্লোগান, মিছিল, অনেক আন্দোলন, অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক আত্মত্যাগের জায়গা সমন্বিতভাবে এই ভূমিকে রক্তাক্ত স্নাত করেছে, এই ভূমিকে উজ্জীবিত করেছে, এই ভূমিকে শৃঙ্খলমুক্ত করতে গিয়ে অকুতোভয়ভাবে সমন্বিত অনেক প্রচেষ্টা, হিন্দু মুসলমান বলেন, বাংলা ভাষার যে ভাষাভাষীর গোষ্ঠীগত দিক থেকে বলেন, আত্মীয়তার সম্পর্ক তো আছে এবং এই যে দেশ রূপান্তরিত হওয়া, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, ভারতের সাথে আমাদের অনেক এই ধরনের রিমাস্টার হওয়া আছে, যেটা ভারত থেকে আমাদের এদিকে আসছে, আমাদের ওদিক থেকে ভারতে গেছে। অর্থাৎ ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সাথে রাষ্ট্র আলাদা হলেও তাদের সাথে আমাদের যে একটি সম্পর্ক, এটি কোনো রাষ্ট্র আলাদা করতে পারেনি, এটি কোনো ধর্ম আলাদা করতে পারেনি, কোনো সংস্কৃতিও আলাদা করতে পারেনি, কোনো কিছুই না। যুদ্ধ বিগ্রহ যত যাই হোক না কেন, যত রাজনৈতিক ক্রিটিক্যাল মুহূর্তে আসুক না কেন, আমাদের সাথে তাদের একটি আত্মিক বন্ধন রয়েই গেছে, ছিলই এবং আমার দৃষ্টিতে মনে হয় সেটা থেকে যাবে। কিন্তু এই জায়গাটা একটি নোংরামিতে পরিণত করে ফেলেছে হিন্দুত্ববাদী ভারত, হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন ভারতের যে বিজেপি, মোদি এসে এটাকে ঘি আগুন ঢালার মতো করে দিয়ে এই যে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে মানবিকভাবে আলাদা করবার অপচেষ্টা করেছেন, এই নোংরামিটাই বিশেষ করে অনেক রক্ত ঝরিয়ে গেছে, অনেক হিন্দু ভাইদের, অনেক মুসলমানদের ধর্মাধর্মী নিয়ে বিভেদের যে অপচেষ্টা, এটাকে যেমন একদিকে মানুষের অন্তরকে ব্যথিত করেছে, তেমনি অভ্যন্তরীণভাবে ঘৃণার সৃষ্টি করেছেন। কিন্তু সব থেকে কুরাজনীতির ভিতরে একটি জায়গা করে নিয়েছে ভারত, সেটা হলো এই দুর্বলতার সম্পর্ককে ভারত তার মাতব্বরির একটি জায়গায় চূড়ান্ত পর্যায়ে ধরে নিয়েছিল এবং
ভারত চাচ্ছিল শুরু থেকেই, স্বাধীনতার মুহূর্ত থেকেই, যে দেশে তাদের একটি তপ্লিবাহক, একটি অনুগামী, একটি অনুচর, অনুগত, মাথা নত একটি সরকার এদেশে থাক, সরাসরি অঙ্গরাজ্য না হলেও তাদের একটি অনু অঙ্গরাজ্যের মতো কাজ করুক। এই জায়গাটাই ভারত আমাদেরকে সমমর্যাদার রাষ্ট্র হিসাবে দেখেনি, ভাবেনিও, ভাবতে চায় না। একটি জাতিকে সমজাতি হিসাবে, মর্যাদাপূর্ণ জাতি হিসাবে, একটি সমুন্নত জাতি হিসাবে তাদের সমমর্যাদায় না দেখুক, অন্তত পাশাপাশি তারা পরাশক্তি, আয়তনে বৃহত্তর, জনগোষ্ঠী অনেক, অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে, শিল্প কল কারখানায় পৃথিবীর কয়েকটা রাষ্ট্রের সাথে তাদের যে অবস্থান, সেদিকে সেই নিরিখে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি, এটা সত্য। কিন্তু এটা তো ভাবতে হবে ভারতকেও, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তার সাথে সেই স্বাধীন সম্মানের চোখেই তাকানো উচিত। সেখানে তারা ভৃত্য আর মুনিবের দৃষ্টিতে তাকাইতে পারে না। এটা কোনো সরকার মেনে নিলেও সে দেশের জনগণ তো মেনে নেবে না। এই জায়গাটা ভারত যে বেবিচার, বিহেভিয়ার, ভারত তাদের যে কর্মকাণ্ড নিজেদের মাতব্বরি বজায় রাখতে গিয়ে চালিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এই জায়গাটা খোলাসা করেই বাঙালি জাতিকে নিজস্ব সত্তায়, নিজস্ব সম্মানের একটি মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছাবার চেষ্টা করেছিলেন। কিন্তু বর্তমান সরকার এসেই ডক্টর ইউনূসের সেই 1.5 বছরের শ্রম, 1.5 বছরের যে প্রচেষ্টা, নিজেদের পায়ে দাঁড়াবার যে সক্ষমতাকে উন্নীত করতে চেয়েছিলেন, 1.5 মাসের ভিতরেই একটি নির্বাচিত সরকার সেই জায়গা থেকে অনেকটা নিচু নেমে গেছে। একেবারে অনেকটা নিচু অবস্থানে গিয়ে তাদের সেই হাঁটু ভাঙা, তাদের সেই নমস্তে, তাদের সেই মুকুট খুলে কারো পায়ের নিচে রেখে যে আত্মসমর্পণ, তার দৃষ্টান্ত প্রতীয়মান করে তুলছে সম্ভবত। কিন্তু এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ভারত একটি সরকারকে অবদমিত করতে পারে, বা সরকার প্রধান 2-4 জন মানুষকে অবদমিত করতে পারে, পুরো একটি জাতিকে পারবে না, পারে না, যে কোনো রাষ্ট্রই হোক পারবে না। ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছেন, অবস্থান করছেন, এবং আমার মনে হয় কোথায় যেন একটু গ্যাপ তৈরির, সৃষ্টির চেষ্টা করছেন অন্য কেউ। গ্যাপটা কোথায়, কিভাবে হচ্ছে, সেই শূন্য জায়গাটা পূরণের আমরা অল্প কিছুটা দূরবর্তীর দিকে সম্মুখে তাকাই। ইরান যুদ্ধে আমেরিকার মানবিক পরাজয় ঘটেছে, আমেরিকার নীতিগতভাবে পরাজয় ঘটেছে। যুদ্ধের মাঠে দৃশ্যতা আমরা মুসলিম কান্ট্রি এবং আমাদের একচেটিয়া মিডিয়া হয়তো ইরানের পক্ষে দেখিয়েছে, কিন্তু আমেরিকার খ্রিস্টান বা ইহুদিবাদী যেসব মিডিয়া, সেসব মিডিয়া আমেরিকার বিজয়কে প্রচার করেছে, ইউরোপ দিয়ে হোক বা আমেরিকার আশেপাশে ওই সব রাষ্ট্রের যে সম্প্রচারগুলো হোক, তারা সেটা দেখছে। আমরা আমাদের যে মিডিয়াগুলোতে দেখছি সেখানে ইরানের বিজয় আমরা দেখছি। এই দ্বিধা দ্বন্দ্বের ভিতরেই মিডিয়ার যে সম্প্রচার, এই জন্যে আমরা হয়তো ভাবছি ইরান বিজয়ী, কিন্তু নীতিগতভাবে আসলেই ইরান বিজয়ী হয়েছে এটা আইডিয়া করলেই বোঝা যায়। কিন্তু বিষয় আমার সেটা না, বিষয় হলো সামনের নভেম্বরে ট্রাম্পের অন্তর্বর্তীকালীন নির্বাচন, মধ্যকালীন নির্বাচন, অর্থাৎ 2 বছর পরে তার আর 2 বছরের জন্য প্রেসিডেন্ট থাকার জন্য মধ্যবর্তী নির্বাচন হবে। সেই নির্বাচনে কি ট্রাম্প জিততে যাচ্ছে? আমেরিকার যতগুলো ছোটোখাটো মিডিয়া হোক, আমেরিকার যেটা সামাজিক মাধ্যমে যেটা জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সম্ভবত রিপাবলিকানরা ব্যাপকভাবে হেরে যাবে ডেমোক্রেটদের কাছে।
আমেরিকায় এবার যে ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছেন এটা দুর্ঘটনাবশত, এটার জন্য ডেমোক্রেটরাই দায়ী। ডেমোক্রেটরা এর আগেও হিলারি ক্লিন্টন একজন নারী, তাকে দাঁড় করিয়ে জিতার পরেও হেরে গিয়েছিল। জিতার পরেও তাদের যে অঙ্গরাজ্যের প্রেসিডেন্টদের যে ভোট থাকে, মেয়রদের যে ভোট থাকে, সেই ভোটে হেরে গিয়েছিল। তারা জানে যে আমেরিকায় কখনো নারী রাষ্ট্রপতি হবে না, তারপরেও তারা কামালা হ্যারিসকে প্রার্থী বানিয়ে দিয়ে জয়ের মুখ থেকে তারা পরাজয় মেনে নিল এবং জনগণ বাধ্য হয়েই এই যুদ্ধবাজ খ্যাপাটে একটি মেন্টালিটি পেশেন্টকে আমেরিকার রাষ্ট্রপতি বানাইতে বাধ্য হলো এই ট্রাম্পকে, নাহলে তো ট্রাম্প রাষ্ট্রপতি হয় না। মধ্যবর্তী নির্বাচনে যদিও ঠিলে ঠুলে ট্রাম্প জিতে যায়, তবে এবার ট্রাম্পের দ্বিতীয়বার শেষ, সে আর রাষ্ট্রপতি হবে না কখনো। এবং এর পরেই যে ডেমোক্রেটরা আমেরিকার মসনদে বসবেন, ক্ষমতায় আসবেন, এটা নিশ্চিত। এটা একচ্ছত্রভাবে মানে একক সিদ্ধান্তেই বুঝে নেওয়া যায় যে এর পরেই ডেমোক্রেটরা ক্ষমতায় আসবেন। ডেমোক্রেটরা যদি ক্ষমতায় আসে, বিল ক্লিন্টন বলেন, হিলারি ক্লিন্টন বলে, জো বাইডেনরা বলেন, বারাক ওবামা বলেন, এরা সবাই জীবিত এবং ডেমোক্রেট সরকারের উপরে তাদের একটি রাজনৈতিক অন্তর্দৃষ্টি, দর্শন, মতবাদ প্রভাব ফেলবে ব্যাপকভাবে এবং সেইখানেই ডক্টর ইউনূসের দিগন্ত জোড়া শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের মতের সমমনা মতই সারা বিশ্বে প্রতিফলিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে অত্যন্ত সম্মানের সাথে সমাদৃত হবেন, সংগৃহীত হবেন এবং তার মতবাদ, তার মতকে ডেমোক্রেটরা সারা পৃথিবীতে আরও বেশি সন্নিবেশিত করার জন্য উঠে পড়ে লাগবে, এটা নিশ্চিত। এবং তার একটি অংশ হিসাবেই ডেমোক্রেটদের বড় ধরনের প্রভাবের ছায়ার ভিতরে পড়বে বাংলাদেশ। সেই সময় যে সরকারই থাক না কেন ক্ষমতায়, বর্তমান যারা আছে তাদের শেষের দিক হয়তো পড়বে বা তার পরবর্তী নির্বাচনও ডেমোক্রেট সরকারের আওতায় সময় বাংলাদেশে নির্বাচিত হবে। এই যে দুইটি মুহূর্তে, এদের শেষ প্রান্ত এবং নূতন নির্বাচনের যে সময়টা, এই সময়টাই আমেরিকায় ক্ষমতায় থাকবে ডেমোক্রেটরা এবং ডেমোক্রেটদের সরাসরি কোনো পদমর্যাদায় না থাকলেও হায়ার লেভেলের একটি পরামর্শক বাংলাদেশের যে আপনার উপদেষ্টা, কোটি কোটি লাখ লাখ টাকা বেতন দিয়ে সুযোগ সুবিধা দিয়ে নির্বাচিত হয়, তাদের দেশে এই ধরনের উপদেষ্টা আছে কিনা আমি জানি না, কিন্তু পরামর্শক আছে। পরামর্শক তাদের অভ্যন্তরীণ রাজনীতির সাথে জড়িত, তারা হয়তো কেউ বেতনভুক্ত হন, কিন্তু সারা পৃথিবীর মেধা তাদের রাষ্ট্রে, এই রাষ্ট্রের যে কাঠামোগতভাবে কিভাবে উন্নতি করা যায় তাদের পরামর্শ তাদের রাষ্ট্রনেতারা গ্রহণ করেন, শুনে থাকেন এবং তারা বিবেচনা সাপেক্ষে সেগুলোকে তাদের রাষ্ট্রে প্রতিফলনের চেষ্টা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বখ্যাত একজন পরামর্শক, একজন মানব গোষ্ঠীকে উন্নততর জীবন আবিষ্ট করার তিনি একজন ভালো প্রণেতা, বক্তা, একজন ভালো যুক্তি উপস্থাপক, সব দিক থেকেই অনেক গ্রহণযোগ্যতা রয়ে গেছে আমেরিকা এবং আমেরিকার বাইরে অনেক রাষ্ট্রেই। তিনি বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, এবং তাকে যদি এতটাই তুচ্ছ তাচ্ছিল্য ভরে অবজ্ঞা করা হয়, সেটা তিনি যেমন খুব কঠিনভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার হৃদয়ের চারপাশ ঘিরে বিশ্ব নেতারা সেটা অবলম্বন করছেন, দেখছেন। এবং তাকে যদি খুব ছোট আকারেই বাংলাদেশ আরও বেশি অপমানিতর ভিতর ঠেলে দেয়, আরও বেশি অবজ্ঞা করে, শেখ হাসিনা লোহার শিকলে ঢুকিয়েছিলেন, যেটা ছিল একেবারে
সম্মুখে আনার, তাকে ছোট করে অপমান করে একেবারে তুচ্ছতাচ্ছিল্যর যত ধরনের অপচেষ্টা সরাসরি ওপেনভাবে সেটা করে গেছেন। কিন্তু এই সরকার বা ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান বা রাজনীতিকে যারা নিয়ে খেলছেন, তারা যদি তাকে আড়ালে ফেলে অন্যভাবে কাজের মাধ্যমে, কিছুটা হলেও কথার মাধ্যমে, অ্যাক্টিভিটিসের মাধ্যমে, সরকারি রাজনৈতিক রাষ্ট্রের নীতিগতভাবে অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাকে যদি দেখানো হয়, বোঝানোর চেষ্টা করা হয় যে তাকে থোড়াই কেয়ার করি এবং তাকে তার যে মতাদর্শ বা তার যে নীতি নির্ধারণ করার চেষ্টা করেছিল ইন্টিমেট সরকারের সময়, তাকে যদি একেবারেই অবহেলা করা হয় এবং তার থেকে সম্পূর্ণ 160 ডিগ্রি উল্টে যদি রাষ্ট্র বিপরীতমুখী দৌড়ঝাঁপ শুরু করে, মুখে না বললেও অন্তত সেটা তিনি বুঝতে পারবেন যে জুলাই আগস্টকে কীভাবে ইগনোর করা হচ্ছে, জুলাই আগস্টকে কীভাবে খেয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অলরেডি শুরু হয়েছে যে সংস্কার নিয়ে যে কথাবার্তা, অর্থাৎ তাদের চিন্তা চেতনাকে, সেই জুলাই আগস্টের চেতনাকে বাঁচিয়ে রাখতে, উজ্জীবিত রাখতেই তো তাদের সংস্কার। সেই সংস্কারকে যদি তাদের আদর্শগতভাবে যেগুলো ছিল তার বাইরে কোনো একটি রাষ্ট্র, সরকার বা কোনো একটি দল তাদের মতো করে নিয়ে সংস্কার করে, ওটাকে ইগনোর করে দিয়ে, এটাও এক ধরনের জুলাই আগস্টকে নস্যাৎ করা বা জুলাই আগস্টকে হেনতেন করে ইগনোর করা, এবং সেই সাথে ডক্টর ইউনূসকেও মৃদু ভাষ্যে, মৃদু কর্মকাণ্ডে যে বড় ধরনের অপমানজনকভাবে তার কর্মকাণ্ডের বাইরে এসে নিজেদের পথ তৈরি করা, এটা তিনি স্পষ্টতই বুঝতে পারবেন। এবং সেই যেটা আমি বললাম যে ট্রাম্পের পরবর্তী যে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় যে ডেমোক্রেটরা আসবে, তাদের থেকে যে একটি ধাক্কা আসবে দেশের উপরে, সেই ধাক্কাটা কোন দিকে কোথায় নিয়ে যাবে তখন বোঝা যাবে, এখন বোঝা যাবে না। এখন তিনি কিছুই বলবেন না। আমেরিকা কিছুটা হলেও বোঝাবার চেষ্টা করেছেন, যদি বুঝে থাকি আমরা। আমেরিকা ইরানের যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে মোদির পরামর্শক মেনে নেননি, মোদির মাতব্বরিটা মেনে নেননি, মোদিকে চেয়ারের সভাপতির আসনে বসাতে সম্মত হননি, বসাননি। আমেরিকা বসিয়েছেন কিন্তু পাকিস্তানকে। পাকিস্তানের মাতব্বরিটা আমেরিকা সম্মানের চোখে দেখেছেন। আমেরিকা পাকিস্তানকে যে জায়গায় উপনীত করলেন, যে জায়গার সিটিং অ্যারেঞ্জটা করে দিলেন, অর্থাৎ মাতব্বর কাকে কে কখন মানে সেটা বুঝতে হবে। এই জায়গাটা যদি বাংলাদেশ কিছুটা পর্যবেক্ষণমুখী হয়ে ওঠে, ভারতের সাথে আমিও সম্পর্ক চাই, রাখতে হবে, সেটা প্রয়োজন। পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, প্রতিবেশীর মতোই, সবার আগে সে আমার, সবার আগে আমার সে, কিন্তু বসতে হবে তো পাশাপাশি। একজন চেয়ারে বসবে আর একজন নিচে পায়ের কাছে বসবে, এই দূরত্বটা নিয়ে এই প্রতিবেশী সুলভ আচরণ মেনে নেওয়া সম্ভব না। পাশাপাশি চেয়ার হইতে হবে, পায়ের উপর পা তুলে বসলে দুজনকেই বসতে হবে, একজনকে নয়। হাত মুষ্টিবদ্ধ করে বসতে হলে দুজনকেই বসতে হবে, একজনকে নয়। মাথার মুকুট একজনের মাথার থেকে খুলে আর একজনের মাথায় তুলে দেওয়ার পরিস্থিতিতে না। মুকুট থাকলে দুজনের মাথায় থাকবে, খালি মাথা হলে দুজনের মাথায় খালি হবে। পারমাণবিক অস্ত্র থাকলেই সেটা ব্যবহার করবে, সেটারও নীতিগত কিছুটা তো আইন আছেই। একটি রাষ্ট্র দরিদ্র, ক্ষুদ্র, যাই হোক না কেন, সেটা কিন্তু রাষ্ট্র। এই ভাবনাটা যদি বড় কোনো রাষ্ট্রের না থাকে, তিনি বড় থাকতে পারবেন না। তিনি ওই ক্ষুদ্র রাষ্ট্রের জনতার পায়ের জুতায় পিষ্ট হবেন এবং সেই গরিব দেশের পশু পাখিদের মতো ঘৃণা ভরে প্রত্যাখ্যিত হবে ওই জনগণের কাছ থেকেই। এই জিনিসটা বুঝতে হবে, মানতে হবে। ইতিহাস চলমান থাকে না, ইতিহাস পরিবর্তিত হয়। ভূখণ্ড, মানচিত্র, পতাকা, জনগোষ্ঠী, মানব সম্প্রদায় বারবার ভেঙেছে, গড়েছে, উত্থাপিত হয়েছে, আবার ধ্বংস হয়েছে। বহু সভ্যতা মাটির নিচেই চলে গেছে, নূতন সভ্যতা এসছে। ভারত
যতটাই অটুট হোক না কেন, যতটাই শক্তিশালী হোক না কেন, ভারত কি এভাবেই থাকবে? 50-100 বছর পরে ভারত যদি ভেঙে খান খান হয়ে যায়, তখন ভারতের অবস্থা কি হবে? এই ক্ষুদ্র রাষ্ট্রের জনগণ যারা আজকে দাম্ভিকতার শীর্ষে আছেন, তাদের দ্বারা নিগৃহীত, অত্যাচারিত, ঘৃণিত, পদদলিত হবেন যদি বন্ধুত্ব সুলভ, সম্মানের সুলভ আচরণ না করেন প্রতিবেশীর সাথে। এবং যারা এদেশে ভৃত্যের মতো সেই সম্রাটদের পায়ের নিচে মাথা ঠুকরে নিজের রাষ্ট্রের প্রধান হয়ে থাকতে চান, তারা বিতাড়িত হবেন সেখানে, যেখানে গিয়ে শান্তি খুঁজছেন, যেখানে গিয়ে ক্ষমতা ভিক্ষা চাচ্ছেন। ক্ষমতা তাদের কাছেই আপনি শ্রেষ্ঠ, এদেশের জনগণের কাছে না। ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।